বাজারের এই পতনে এরকম কমেন্ট আমার ভিডিওর নিচে প্রায় আপনাদের সবার আসছে যে দাদা বাজার আর কত নিচে নামবে, আমরা তো প্রায় শেষ হতে চললাম। আজ অবধি প্রায় 7 লাখ টাকা লস, কি করব বুঝতে পারছি না, যদি একটু বলতেন খুব ভালো হতো। আজকের এই ভিডিওতে আমি এই ধরনের যে আপনাদের কমন প্রশ্ন, যারা ইনভেস্ট করে রেখেছেন বা বিনিয়োগ করে রেখেছেন আর এখন পোর্টফোলিও ডাউন চলছে, কি করণীয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে চান, সেটার অ্যান্সার দেব আমার পার্সোনাল পোর্টফোলিও ওপেন করে। হ্যাঁ, আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ওপেন করে সেখানে কি চলছে, লস চলছে না লাভ চলছে, কি কি কম্পোনেন্ট আছে, মানে কি কি জিনিস আছে আমার পোর্টফোলিওতে, সব ওপেন করে আপনাদের সামনে দেখিয়ে এক্সাম্পল সহ আপনাদেরকে এক্সপ্লেন করব। তার সাথে সাথে বাজারের এই পতনকে কাজে লাগিয়ে কোন কোন সেক্টর বা কোন জিনিসে আমাদের এখন বিনিয়োগ করা শুরু করা উচিত বা বিনিয়োগ আদৌ শুরু করা উচিত কিনা তা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা কিন্তু ক্লিয়ারলি বিনিয়োগ সংক্রান্ত হতে চলেছে, ইনভেস্টমেন্ট সংক্রান্ত হতে চলেছে, মানে এইখানে ট্রেডিং নিয়ে কথা হচ্ছে না। কারণ বিগত সব ভিডিওগুলোতে আপনারা দেখবেন আপনাদেরকে এই যে বিয়ার মার্কেট শুরু হতে চলেছে বা হচ্ছে, স্মল ক্যাপ মিড ক্যাপে তো প্রায় শুরু হয়ে গেছে, তো সেইখানে কিন্তু আপনাদের অনেক আগে থেকে আমি সাবধান করে এসেছি। দেখুন, বারবার বেয়ার মার্কেট শুরু হবে, আরও ক্র্যাশ হতে পারে, 3-4 উইক আগে থেকে বলে এসছি, ইভেন 3-4 মাস আগে থেকে আপনাদের বলে আসছি। আমি আমার ট্রেডার সঞ্জয় কি করছে সেটাও বলে আসছি যে পজিটিভ সুইং ট্রেড করছি না, বন্ধ করে দিয়েছি অনেক আগে থেকে। কিন্তু ইনভেস্টার সঞ্জয় সেটা কিন্তু একটা অন্য সত্তা। ইনভেস্টমেন্টে তো এই পতনকেই কাজে লাগাতে হয়, তাই না? তো আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যেটা মাইনাস হয়ে আছে সেটা নিয়ে কি করব সবকিছু এই ভিডিওতে বলবো। দারুণ একটা প্রেজেন্টেশন হতে চলেছে বলে আমার মনে হয়। ভালো লাগলে প্লিজ একটু ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এর উপর আরও নতুন ভিডিও আনলে সেই ভিডিওটা যাতে আপনার কাছে চলে আসে। দেখুন, প্রথমে বলার আগে আমাদের দেখতে হবে যে বাজারের নিরিখে আমাদের পোর্টফোলিও কেমন করছে, তাই তো? বাজারকে যদি দেখি, নিফটি যদি দেখেন উপর থেকে প্রায় 13% মতো কারেক্ট করেছে, কিন্তু লার্জ ক্যাপে তো আমাদের রিটেলারদের ইনভেস্টমেন্ট তেমন থাকে না। একটু মিড ক্যাপ স্মল ক্যাপ দেখি। স্মল ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন, মানে মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন, নিচ থেকে নিচে, উপর থেকে নিচে 19 বা 20%-এর মতো হয়েছিল, এই 2-3 দিনে একটু উপরে উঠে 17%-এর মতো হয়েছে। এটা মিড ক্যাপ ইন্ডেক্স। স্মল ক্যাপ ইন্ডেক্স কি, চট করে একটু ইন্ডেক্সগুলো বলে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। এই যে সেপ্টেম্বরে হাই করেছিল তার থেকে স্মল ক্যাপ ইন্ডেক্স নিচে এসেছিল 24%, এই 2-3 দিনে একটু উঠে 21%-এর মতো এখনো মাইনাস আছে। মানে স্মল ক্যাপ ইন্ডেক্স তো প্রায় বিয়ার মার্কেটেই আছে। এইবার আমাদের পোর্টফোলিওতে আসি, ঠিক আছে? মন দিয়ে শুনবেন। দেখুন, পোর্টফোলিও দুটো জিনিসে হয়। পোর্টফোলিও দুটো জিনিসে হয়। একটা হচ্ছে লং টার্ম ভিউ। লং টার্ম ভিউ মানে আপনি ধরুন একটা পোর্টফোলিও তৈরি করছেন, সেটা আমি যখন পোর্টফোলিও তৈরি করি আমার মিনিমাম যে নজরিয়া থাকে বা ডিউরেশন থাকে সেটা মিনিমাম 7 বছর, 10 বছর, 15 বছরের মতো থাকে। লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা সবাই করতে জানি। এইবার আমি একটা নিফটির উদাহরণ নিয়ে বলি, আপনাদের তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। আমি জানি আপনাদের অনেকের পোর্টফোলিও 10%, 20%, 15% এরকম মাইনাসে চলছে। আমি আমার পোর্টফোলিও দেখাবো, একটু ধৈর্য ধরুন। তার আগে একটা কথা বলে নিই, মন দিয়ে শুনুন, একটু ভেবে দেখুন তো। ধরুন নিফটি এখন 23,000-এ চলছে, 23,000-এ চলছে। আপনি বলুন, জাস্ট এই ভিডিওটাকে পজ করে নিচে লিখুন, 15 বছর বাদে আপনি নিফটিকে কততে দেখছেন লিখে দিয়েছেন। আমি বলছি মোটামুটি আমি যা দেখছি 1 লাখ 1.5 লাখ এরকম তো হবে, মানে 1 লাখের উপরেই 15 বছরের বাদে থাকা উচিত। মানে ইন্ডিয়ান ইকোনমিতে আমার ভরসাটা আছে। 1 লাখ কিন্তু এমন কিছু না, এখান থেকে 23 লাখ মানে 23,000 বা 25,000-এর ইন্ডেক্স থেকে 4 গুণ মাত্র, 15 বছরে 4 গুণ হতেই পারে, তাই না? তো 1 লাখ 1.5 লাখে আমি দেখছি। এবার আপনি 15 বছর বাদে চলে যান, মানে 15 বছর এগিয়ে যান। ধরুন আপনি এখন 2025, আপনি 2045-এ আছেন। 2045-এ চলে যান, এবার পিছনে ফিরে 20 বছর পিছনে ফিরে আপনি দেখুন, বা 15 বছর পিছনে ফিরে দেখুন। আপনি ধরুন 2040-এ আছেন, 15 বছর ফিরলেন পিছনে, দেখলেন 2020, 2025 আজকে, 2025-এ। এবার আপনি পিছনে ফিরে ভাবুন তো, আপনি 22,800-তে কিনছেন নাকি 22,500-তে কিনছেন নাকি 23,000-এ কিনছেন, এমন কি ম্যাটার করে কিছু? তখন তো নিফটি হয়তো 1.5 লাখ
বা 1,10,000 এরকমে চলছে ইন্ডেক্সটা। ভেবে দেখুন, আপনি 20 বা 15 বছর এগিয়ে যখন আছেন তখন থেকে পিছনে ফিরে যদি দেখেন, আজকে ওই 100, 200, 500 পয়েন্টের নিফটি বা বা 10-15 পয়েন্টের এদিক ওদিক কিন্তু এমন কিছু আপনাকে উদ্বেলিত করে তুলবে না, তাই তো? যাই হোক, এই এক্সাম্পলটা ভালো লাগলে একটু নিচে লিখবেন। এইবার আমি বলছি তার মানে কি? তার মানে হলো ইনভেস্টরদের অ্যাপ্রোচ আলাদা থাকতে হবে। ট্রেডার বলছি না, ইনভেস্টরদের অ্যাপ্রোচ আলাদা থাকতে হবে। কি আমার অ্যাপ্রোচ আছে? এবার আমি পোর্টফোলিওটা একটু দেখিয়ে কথা বলি। পোর্টফোলিওতে আগে মাইনাস কতটা হয়ে আছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। মাইনাস দেখুন 11%। কত টাকা ইনভেস্টেড কি আছে সেগুলো আমি দেখাতে চাইছি না, এটা পার্সোনাল ব্যাপার, বুঝতেই পারছেন। কিন্তু আমি জেরোধা কয়েন মানে আমার যে মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও আছে, লং টার্ম পোর্টফোলিও যাকে আমরা বলছি, আমি বলছি সেখানে 11.4% আমি নেগেটিভে আছি। যারা আপনারা স্টকে ইনভেস্ট করে আছেন তাদেরও হয়তো এই অবস্থা বা এর থেকে একটু খারাপ বা ভালো অবস্থায় আছেন। আমি যদি পার্সোনাল স্টকে আমি তেমন ইনভেস্ট করি না, একটা দুটো স্টক আছে, তার মধ্যে জানেন সিডিএসএল আছে। সিডিএসএল যেহেতু অনেক নিচ থেকে নেওয়া, সেহেতু আমার অ্যাভারেজ কস্ট এখনো দামের নিচে আছে বলে ওটা পজিটিভে আছে। তা দেখিয়ে আপনাদের উদ্বেলিত করতে চাই না, মানে পজিটিভ তো এখন সবার পোর্টফোলিও নেই, নেগেটিভ নিয়েই কথা হোক আজকে। নেগেটিভ, পজিটিভ হলে তো সবারই ভালো লাগে, নেগেটিভে কি করব সেটাই প্রশ্ন। তো আমার পোর্টফোলিও যদি দেখেন, লং টার্ম পোর্টফোলিও এখনো কিন্তু 11.4, 12%-এর মতো নেগেটিভ আছে। এবার আমি কিন্তু আমার পোর্টফোলিওতে কি কি আছে তাও দেখাবো, একটু একটু ধৈর্য রাখুন। তাহলে এবার আমি মনে করুন আমি নিজেকে কিন্তু 2040, 2045-এ নিয়ে গিয়ে দেখছি যে 2045-এ যখন আমি পিছন ফিরে তাকাবো তখন কিন্তু আমার কাছে ওই 23,000-এ আমি টপ আপ করেছি না 22,500-তে করেছি অতটা ম্যাটার করবে না। তখন মনে হবে ইস 22,500 বা 22,700-800-তে ছিল, আরেকটু যদি বেশি ইনভেস্ট করে রাখতাম ভালো হতো, তাই না? তো তাই জন্যই ইনভেস্টর হিসাবে আমি কিন্তু এখন দুটো টার্মের উপর নজর রাখুন। আমি এখন লং টার্মের জন্যে ভালো ভালো স্টকে, ভালো VALO মানে বেস্ট স্টক, ভালো ভালো কোম্পানি বলুন বা ভালো ভালো ইনস্ট্রুমেন্ট বলুন, ভালো ভালো মিউচুয়াল ফান্ড বলুন, তাতে আমি ইনভেস্ট করছি। এবার প্রশ্ন হলো এই দুটো জায়গায় আমরা ফেঁসে যাই, এই দুটো জায়গায়। এক, সঞ্জয় লং টার্মটা কি, আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো, এই ভালোর ডেফিনেশনটা কি? আমি উদাহরণ দিয়ে বোঝাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে এতক্ষণে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, যেখানে আমি আমার পোর্টফোলিও ওপেন করে আপনাদের সাথে বলছি কথাবার্তা। আমি প্রিডমিনেন্টলি, এটা এক একজনের, আমি প্রিডমিনেন্টলি বারবার বলে এসেছি আমি ট্রেডার, আর ইনভেস্টমেন্টটা আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই করে থাকি। আর নিচে নিচে এলে আমি টপ আপ করি, এসআইপি আমার চলতেই থাকে। এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমি ওই ইন্ডিভিজুয়াল একটা দুটো স্টক আছে যেগুলো একদম মানে কি বলবো মনোপলি, বা যাদের বিজনেসটা আমি বুঝি, সেই স্টক নিয়ে আমি আসবো, এই ভিডিওতেই আসবো, চিন্তা করবেন না। এবার ভালো স্টক, আগে লং টার্মটা একটু বলে নিই। লং টার্ম মানে যাদের ধরুন 6 মাস, আমি কথার কথা বলছি, 6 মাস 1 বছরকেও অনেকে লং টার্ম ভেবে ভুল করে বসে থাকেন। সেটা কিন্তু হলে আমার মনে হয় এই বছরটা একটু অসুবিধায় যেতে পারে। সেটা লং টার্ম একদমই নয়। 6 মাস 1 বছরের নজরিয়া রেখে ইনভেস্টমেন্ট করবেন না, সেটা কিন্তু ঠিক নয়। আর এই ভিডিওতে আমি যা কথাই বলবো কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, অ্যাডভাইস দেওয়ার ইচ্ছাও আমার নেই এবং অ্যাডভাইজারও আমি নই। জাস্ট আমি কি করছি, আমি কিভাবে অ্যাপ্রোচ করছি তা নিয়ে আলোচনা করছি, নিজেরা ডিসিশন নেবেন ভালো মতন, ঠিক আছে? এইবার লং টার্ম মানে মিনিমাম আমার কাছে হচ্ছে 6-7 বছর বা 10 বছর বা 15 বছর এরকম। আমি যে মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করেছি আমার মিনিমাম টাইম ডিউরেশন হচ্ছে 15 বছর। তাই জন্য আমি বেশিরভাগ ইন্ডেক্সে ইনভেস্ট করি, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে। তবে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড খারাপ নয়, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডও ভালো, যাদের ইনভেস্টমেন্ট আছে যথেষ্ট ভালো। এসআইপি আমি বন্ধ করছি না, কারণ যখন নিচে বাজার আসছে তখনই তো আমার অ্যাভারেজ আউটটা আরও ভালো হবে এসআইপিতে, সেটা ঠিক আছে। এবং যখন ইম্পর্টেন্ট লেভেলগুলোতে আসছে তখন আমি আরও টপ আপ করছি, সেই লেভেলগুলোও বলবো, চিন্তা করবেন না। আগে তো বলি ওই যে আমার 7 লাখ টাকা লস চলছে, যিনি প্রশ্ন করেছেন, বা আমার এত টাকা দাদা লস চলছে আমি কি করব, সেইটাই আসি। এইটা বলতে গেলে যে ভালো কথাটা লিখলাম, এই ভালোর ডেফিনেশনটা একটু আমাদের জানতে হবে। যদি আপনার কাছে ভালো স্টক থাকে যাদের বিজনেস আপনি বোঝেন, মানে আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নাও হতে পারে, কারণ হয়তো আমি একটা বিজনেস বুঝি, একটা কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসটা আমি বুঝি, তাদের ব্যালেন্স শিটটা বুঝি, সেটা আমি বুঝি, কিন্তু আপনি হয়তো সেই কোম্পানিটা বোঝেনই না।
তাহলে আপনাকে সেই স্টকটা নিতে একদমই নেওয়া উচিত নয়। কাউর কথা শুনে বা টিভিতে বলছে বা ইউটিউবে কেউ বলছে, ইভেন আমার চ্যানেলেও কিছু বলা হচ্ছে, চোখ বুঝে নিয়ে নিলাম, এরকম হঠকারিতা করবেন না। ভালো স্টক মানে যেটার ব্যবসা আপনি বোঝেন, প্লাস স্টকটার যে আপনি যেটুকুনি ফান্ডামেন্টাল দেখছেন সেটা অ্যাটলিস্ট আপনার ভালো লাগছে, তাহলেই আপনি ভালো স্টকে, সেইগুলো ভালো স্টক হয় এবং সেগুলোতে থাকা উচিত। এই ডাউন টার্নে সেগুলো থেকে বেরিয়ে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। ভালো স্টক, আমি উদাহরণও দেবো, ভালো স্টক থেকে বেরিয়ে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। তাহলে সঞ্জয়, যেগুলো বাজে স্টক আছে সেগুলো নিয়ে আমি বলছি, সেগুলো কি ধরে রাখবো? দাম পরে হয়তো পেয়ে যাব অনেকে বলছে, তাহলে কি সেটা করা উচিত নাকি কি করা উচিত? আমি সেটাতেও আসবো আমি হলে কি করতাম সেটাতে আসবো। আগে ভালো স্টক নিয়ে আরেকটু উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ভালো স্টক তার মানে কি? ধরুন এলএনটি, লার্সেন অ্যান্ড টিউব্রো, উদাহরণ দিচ্ছি, কোনো রকম রেকমেন্ডেশন বা কিছু নয়। এ ক্যাপিটাল গুড সেক্টর বলুন বা ইনফ্রাস্ট্রাকচারের একজন দিগ্গজ ব্যাপার এলএনটি। এর এখন ডাউনটার্ন একটু চলছে বা সাইডওয়েজ চলছে। কেন চলছে? যেহেতু এখন সরকারের ইনফ্রাস্ট্রাকচারের উপর স্পেন্ডিং একটু বিগত কয়েক বছর থেকে একটু কমেছে, এক্সেট্রা এক্সেট্রা, বাজেটে তেমন কিছু আসছে না, তাই জন্য একটু কমেছে, ঠিক আছে। কিন্তু এলএনটির আবার যে ভালো সাইকেল ফিরে আসবে না, সেটা বলা একদমই ভুল হবে। এলএনটি ভারতের যদি গ্রোথ সাইকেলটা চলে ইন্ডিয়ান ইকোনমিকের 10-15 বছরের, এলএনটি সেই রাজার প্লেসেই থাকবে, কারণ এলএনটি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন ক্যাপিটাল গুড সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার, যাই বলুন না কেন। তাহলে এলএনটিকে আমি, ধরুন এলএনটি আমার নেওয়া আছে উঁচু দামে, এখন একটু 5% মাইনাস চলছে উপর থেকে বা 10% মাইনাস চলছে, তাহলে আমি বেচে বেরিয়ে যাব, লস বুক করে নেব, এইটা একটু হঠকারী ডিসিশন হয়ে যাবে। বা অনেকের কাছে আমি জানি এশিয়ান পেন্টস আছে, অনেকের কাছে এশিয়ান পেন্টস বিগত 2-3 বছর ধরে সাইডওয়েজ আছে, কিছু করছে না, কিন্তু রঙের 1 নম্বর কোম্পানি। হ্যাঁ আমি জানি তার কম্পিটিশন বেড়েছে, কিন্তু তার দাম ঠিক ফিরে আমরা পাবো, কারণ এশিয়ান পেন্টস এরা এখনো পর্যন্ত কিন্তু ভালো স্টকই হয়ে আছে, ফান্ডামেন্টালি গুড কোম্পানি। এলএনটি এর উদাহরণ দিলাম। তাহলে সঞ্জয় ঠিক আছে, আমি তো ভালো স্টক, তাহলে আমার মনে হয় আমি হলে ভালো স্টক যেগুলোর ব্যবসাটাও আমি বুঝি। এলএনটি আমি চারিদিকে দেখতে পারি, কোনো একটা মেট্রো তৈরি হলেই সেখানে এলএনটির বোর্ড পড়ে যে এলএনটি কাজ করছে, ব্রিজ তৈরি হলে এলএনটির আমরা লোগো দেখতে পাই, তার মানে কি এলএনটি আমি একটু হলেও জানি। এশিয়ান পেন্টস আমাদের জানা আছে, একটু বিজনেসটা বুঝি, তাই জন্য ওখানে থাকা যায়। আমি কথার কথা বলছি। সিডিএসএল যেমন আমার পার্সোনাল পোর্টফোলিও আছে, সিডিএসএল এর আমি নিজেই একজন ক্লায়েন্ট, ডিম্যাট অ্যাকাউন্টে তো আমরাই ট্রানজ্যাক্ট করি, তাহলে সিডিএসএল এর ব্যবসাটা আমি বুঝি, তাই আমি সিডিএসএল এ আছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ব্যাস এইটুকুনি। যে ব্যবসা আমি বুঝি না, যেগুলো অন্য কথা শুনে বা দাম দেখে নিয়ে ফেলেছি, সেগুলো হচ্ছে বাজে স্টক, এবং তার যাদের ফান্ডামেন্টালটা নেই। উদাহরণ দাও সঞ্জয়, উদাহরণ দাও। ভেরি গুড, উদাহরণ দিচ্ছি। আইটিআই সরকারি কোম্পানি, কোনো অসুবিধা নেই, প্রোমোটার হোল্ডিং 90%, সরকারেরই 90% আছে, কিন্তু আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আরওই সব মাইনাসে। তাছাড়া দামটা দেখুন, যখন বুল মার্কেট চলছিল ও কিন্তু মানে মানে 1 বছরে ও প্রায় দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে, তারপর দেখুন আবার ধরাম করে পড়েছে। যেই একটু খারাপ মার্কেট শুরু হবে, সেন্টিমেন্ট খারাপ হবে, এগুলোর যেহেতু ফান্ডামেন্টাল নেই, এগুলো নিচে পড়বে। কেন ফান্ডামেন্টাল নেই বলছি, একটু এক্সপ্লেন করো। দেখুন এদের আয়টা, সেলস মানে আয়, একটা কোম্পানির আয়, ওটা কিন্তু উত্তরোত্তর বেড়েছে। আপনি যদি লেটেস্ট এই দেখেন, মার্চ 2024 601, 520, 1016, 520 থেকে 1016, ডবল হয়েছে সেলস একটা কোয়ার্টারে। আর্নিং দেখুন, মানে প্রফিটটা দেখুন, অপারেটিং প্রফিট, মানে প্রফিট তো নেই, -13, মানে লসে চলছে, -13, কিন্তু সেলস তো ডবল হয়েছে, এখানে তো ভালো হবে, এখানেও -9, তার মানে সেল ডবল হলেও এর প্রফিট একই রকম আছে। তার মানে কি, তাহলে সেই কোম্পানিতে কি আমার থাকা উচিত? ফান্ডামেন্টালি কি এটা ভালো? এই বিজনেসে কি আপনি নিজে অংশীদারিত্ব নিতে চান? ভেবে দেখুন। না, কেউ তো একজন বলেছিল দামটাও বাড়ছিল, আমি নিয়ে নিয়েছি, তাহলে ভুল করেছেন। ভুল করলে সেটাকে শুধরাবার দায়িত্ব আমাদের। দেখুন এবার অনেকে বলবে না, আমি যদি করতাম, আমি যদি ভুল স্টক এরকম নিয়ে ফেলতাম, তাহলে আমি সেগুলোতে লস বুক করে বেরিয়ে যেতাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেন বলছি? শেয়ার মার্কেটে আমরা তো 1-2 দিনের জন্য আসেনি, আমরা 30 বছর থাকবো, 20 বছর থাকবো, 10 মানে আরো অনেক বছর থাকবো, সেটা আমাদের ইচ্ছা। তার মানে আমরা কি বদভ্যাসটা বানাবো? তার জন্য পানিশমেন্ট পেতে হবে, পানিশমেন্ট পাবো,
পানিশমেন্ট দিলেই তো, নিজেকে যদি আমি পানিশমেন্ট দিই তাহলেই তো আমি ভালো হতে পারবো। যেমন ছোটবেলায় আমরা যখন ভুল করতাম আমাদের টিচার বা মা বাবারা কান ধরে ওঠবোস করতে ধরুন বলতো, মানে পানিশমেন্ট দিচ্ছে। কেন দিত? যাতে পরে আমরা ওই ভুলটা রিপিট না করি। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যদি আমি ভালো বাজে স্টকও নিয়ে থাকি, বাজে স্টক নিলাম, ভুল করলাম, এদিকে পানিশমেন্টও পেলাম না, পানিশমেন্টও দিল না কেউ, তাহলে তো আমার ভুলটা থেকে গেল, ভুলটা আমার মধ্যে ঢুকে গেল, আমি পরে আবার ভুল করব, আরও হয়তো বড় ভুল করব। তার থেকে ভালো নয় কি যে ভুল করলাম, মার্কেট আমায় কানটা মলে দিল, একটু আমি কান ধরে ওঠবোস করে নিলাম, একটু ভুল আমি মার্কেটকে গার্জিয়ান মনে করে ভুলটা বুঝে নিলাম, এরপরে আর এটা রিপিট করব না। আর বুঝে নেব যে ওই ফিজটা, যে লসটা বুক করছি, ওই লসটা বাজে কোম্পানি থেকে, ওই লসটা হচ্ছে আমার ফিজ। এটা না করে যারা ভাবছেন যে বাজে স্টকও ধরে রাখি, ঠিক দাম পেয়ে যাব, তারা কিন্তু একটু, মানে আমি তাদেরকে কোনো জ্ঞান দিতে এখানে আসিনি, কিন্তু আমি হলে সেটা করতাম না। মার্কেটে আমি ভুল থাকলে সেটাকে আমি শুধরে নিতে চাইতাম। এই জন্য নিজেরা একটু স্টকগুলোকে অ্যানালিসিস করুন, যেটা ভালো স্টক তাতে থাকুন, যার ব্যবসাটা আপনারা বোঝেন তাতে থাকুন, সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কোনো মানে হয় না এই ডাউনফলে। কারণ ডাউনফলটা সাময়িক। বাজারে যে এই ডাউনফলটা চলছে, আমার মনে হয় বিনিয়োগকারীদের জন্য এটা কিন্তু একটা সুযোগ। ভালো ভালো স্টকগুলো যেগুলো একটু কম দামে পাওয়া যাবে, বা যেখানে দেখবেন ভ্যালুয়েশনটা একটু কমেছে, আগে যেগুলো অনেক পিই 50-60 পিইতে ট্রেড করতো, এখন সেগুলোর পিই অনেক কমেছে, 25-এ নেমে এসেছে, 20-তে নেমে এসেছে, 30-এ নেমে এসেছে, সেগুলোকে একটু দেখা যেতে পারে বরং কেনার কাটার দিক দিয়ে। ঠিক আছে, ইনভেস্টমেন্টের অ্যাপ্রোচ কিন্তু আলাদা। কিন্তু নেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে আমি শুধু দাম দেখে কিনছি না, আমি তার ফান্ডামেন্টালটা দেখে কিনছি, ফান্ডামেন্টালটা বুঝছি, জানছি, তাদের ওয়েবসাইটে গিয়ে দেখছি তারা কি জিনিস বানায়, সেই জিনিসের প্রতি আমি বুঝতে পারছি কিনা, সেই সব দেখে আমি যদি কিনি তাহলে ঠিক আছে। না সঞ্জয়, এত সময় নেই, এত আমার সময় নেই, স্টক আমি খুঁজতে পারি না। ঠিক, আমিও তাই, আমার এত সময় নেই, কারণ আমার ট্রেডিং আছে, আমার ফ্যামিলি আছে, আমি পড়াশোনাও করাই, সেই সবগুলো আছে। তাই জন্য আমি মিউচুয়াল ফান্ডে চলে গেছি। আমি একজন যারা ইন্ডেক্স ম্যানেজ করে, যারা এই করে, তাদের হাতে ছেড়ে দিয়েছি। ইন্ডেক্সও তো কেউ একজন ম্যানেজই করে, কারণ ইন্ডেক্স, নিফটি বলুন, মানে আমাদের মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। ঠিক আছে, তো ইন্ডেক্সও তো নিজেকে চেঞ্জ করছে, কেউ একজন ম্যানেজ করছে। আমি তাদের হাতে ছেড়ে দিই না, আমি চুপচাপ থাকি, আমি শুধু তাতে ইনভেস্ট করে যাব চুপচাপ, মাথা গলাবো না। কারণ আমি জানি 15 বছর 20 বছর বাদে নিফটি আজকে যে লেভেলে আছে তার থেকে বেশিই থাকবে, মিড ক্যাপ ইন্ডেক্স যেখানে আছে তার থেকে বেশিই থাকবে 20 বছর বাদে, স্মল ক্যাপ ইন্ডেক্স যেখানে আছে তার থেকে বেশিই থাকবে আশা করা যায়। ভারতের গ্রোথ স্টোরি যদি ইনট্যাক্ট থাকে, এবার ভারতই খারাপ হয়ে গেল তাহলে সেটা তো ছাড়ুন, সেই গল্প অন্য ব্যাপারে। ঠিক আছে, তাহলে এবার তাই জন্য আমি কি কি করছি সেটাতে আসি। দেখুন এখানে আমার কি কি মিউচুয়াল ফান্ড আছে সেগুলো একটু দেখালাম। অ্যাজ আ ডিসক্লেমার, কোনো রকম রেকমেন্ডেশন এগুলো একদমই নয়, আমি কি কি আছে সেগুলো নিয়ে বলছি। আর এই প্রত্যেকটা ফান্ড বা ইন্ডেক্স নিয়ে কিন্তু আমি আমার মিউচুয়াল ফান্ডের, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ডিটেলস ভিডিওতে করেছি। কারণ শুধু মিউচুয়াল ফান্ড নিয়ে নিলে হয় না, তার আগে প্ল্যানিং থাকতে হয়, কোন রেশিওতে নেব, কি অনুপাতে নেব, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মাল্টি ক্যাপ, সেটারও একটা অঙ্ক কষা দরকার। তার সব পুরো জিনিস আমি একটা ভিডিওতে বলেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও যেটা দেখছেন তার এন্ড স্ক্রিনে, মানে শেষের দিকে আপনার স্ক্রিনে দিয়ে দেবো, ক্লিক করে দেখে নেবেন। এখন এই ভিডিওতে মনোসংযোগ করুন। দেখুন আমার কাছে মোমেন্টাম ফান্ড আছে, লার্জ ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপের যে সংমিশ্রণ, মানে নিফটি 250 যে ইন্ডেক্স, সেটা আমার কাছে আছে। মিড ক্যাপ মোমেন্টাম ফান্ড তো আছে বললামই, যেটা যেটা আপনার নিফটি 500 মোমেন্টাম, একটু মাল্টি ক্যাপ টাইপের, সেটা আছে। আর একটা পিওর মাল্টি ক্যাপ ফান্ডও আছে। এবার বিভিন্ন অনুপাতে আমার আছে, ধরুন মাল্টি ক্যাপের ওয়েটেজ আমার পোর্টফোলিওতে বেশি। কিন্তু এক্ষেত্রে দেখুন অ্যাভারেজ এনএভি যে এনএভিতে আমি নিয়েছিলাম, প্রত্যেকটার এনএভি এখন কারেন্ট এনএভি কম চলছে, মানে প্রত্যেকটাই আমি লস চলছি, প্রত্যেকটাই। তাই তো পোর্টফোলিও 11-12% লসে আছে। যেমন 9 টাকা 9.32 এটা ছিল আমার অ্যাভারেজ বাইং প্রাইস এই মিউচুয়াল ফান্ডে, সেটা এখন চলছে 8.72। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু এইদিকে, সেটা চলছে এখন 8.7, যেটা আমি 9.32-তে কিনেছিলাম। তার মানে এটা লস চলছে, হ্যাঁ লস চলছে, ঠিক আছে, লস চলছে। এই এনএভিগুলোকে আপনারা দেখতে পারেন। তার কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, ওই যে ভালোর ডেফিনেশনটা দিলাম, আপনি নিজেই বলুন তো, মন দিয়ে বলবেন যে মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স আছে, আজ থেকে 20 বছর বাদে গেলে এই এনএভির কি বেশি দামে আমি পাবো না? হয়তো কয়েক গুণ বেশি পাবো,
কারণ মিড ক্যাপ, আপনি পিছনে ফিরে তাকান না, নিফটি এখন যেটা আছে আজ থেকে 10 বছর পিছনে যেটা ছিল তার থেকে কয়েক গুণ হয়েছে, বা 15 বছর আগে যা ছিল তার থেকে কয়েক গুণ হয়েছে, পার্সেন্টেজ না কয়েক গুণ। তাই আজ থেকে 20 বছর বাদে 23,000-এর নিফটি নিশ্চয়ই 23,000-এ থাকবে না, কয়েক গুণ হবে। মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স তো তাই। একটাও কি দেখে মনে হচ্ছে যে এটা একটা উঁচা স্টক বা মিউচুয়াল ফান্ড যেটা একদমই গ্রো করবে না? এটা তো পুরো, এবং এটা ডাইনামিক, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এরা চেঞ্জ করে নিজেদের, খারাপগুলো বাইরে চলে যায়, আবার ভালো স্টকের মধ্যে চলে আসে। তাহলে আরামসে আমি ইনভেস্ট করছি, নিচে যত আসছে তত আমি একটু এভারেজ আউট করছি, কোন কোন লেভেলে করছি সেটাও আমি বলবো, এই ভিডিওতেই বলবো, কিন্তু ক্লিয়ার হয়েছে মনে? তাহলে এইখানে যদি আমি আমার পোর্টফোলিও যদি ধরুন কথার কথা বলছি 20 লাখ টাকার হয়, আজকে 12% মাইনাস পার্সেন্টেজ টার্মসে আপনি দেখলেন, মানে আমার কাছে 2-3 লাখের লস ধরুন চলছে, আমি কি বিচলিত হব? হওয়া কি উচিত? লিখে নিচে একটু লিখুন তো যে না সঞ্জয় এই পোর্টফোলিও থাকলে তোমার কি বিচলিত হওয়া উচিত? আমার কিন্তু 2 লাখ 3 লাখ টাকা লস যদি চলে 20 লাখ টাকার পোর্টফোলিও, তাও আমি হব না। হব না কেন? যেহেতু আমি প্ল্যান করে ইনভেস্টমেন্টটা করেছি, যেটা আমি বুঝি তার মধ্যে থেকেছি, ডাইভার্সিফাইড জিনিসে থেকেছি, আমার আমার যে রিস্কটা সেটা অনেকগুলো মিউচুয়াল ফান্ড অনেকগুলো স্টকের মধ্যে ডিভাইড করা আছে। একটা কোম্পানি তার মধ্যে ডুবে গেলেও, এই বিয়ার ফেজে অনেক কোম্পানি ডুবে যায়, ডুবে গেলেও আমার পোর্টফোলিওতে হিট তেমন হবে না। এইভাবে প্ল্যানিং করে যারা করেছেন তারা, মানে আমি তো বলবো এই খারাপ মার্কেটে বেরিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না, ভালো স্টক থেকে ভালো মিউচুয়াল ফান্ড থেকে একদমই বেরিয়ে যাওয়ার মানে হয় না, বরং এই খারাপ সময়কে কাজে লাগিয়ে আমাদের ইনভেস্ট করা উচিত আরো ভালো জায়গায়। সঞ্জয় কোন কোন জায়গায় তুমি ইনভেস্ট করার কথা প্ল্যান করছো এই ভিডিওতেই বলবো, এই ভিডিওতেই বলবো, কিন্তু আগে দেখে নিন আমার অ্যাপ্রোচটা। বুঝতে পারছেন, ট্রেডার হিসাবে আমার অ্যাপ্রোচ একরকম, কিন্তু ইনভেস্টার হিসাবে আমি এই পতন এলে আমার জিভে জল আসে, এই সময় তো আমি ইনভেস্ট করব আস্তে আস্তে। কোথায় কোথায় করেছি আপনাদের সাথেই আমি বলেছি যে এই লেভেলে যখন আসছে আমি আমার যতটা ধরুন, আমি ধরুন আরও 100 টাকা ইনভেস্ট করতে চাই কোথাও, তার 30% বা 30 টাকা আমি এখানে ইনভেস্ট করব। আর আগের একটা জায়গায় 200 মুভিং অ্যাভারেজ যখন ভেঙে দিয়েছিল বাজার বা এসেছিল 200 মুভিং অ্যাভারেজে, তখন আমি 20-30 টাকা করেছি। তার মানে এখন আমি 60 টাকার মতো, 100 টাকার মধ্যে থেকে 60 টাকা আমি ইনভেস্টেড, আর 40 টাকা হাতে আছে। আরও বাজার নিচে এলে আমি ইনভেস্ট করব, আরও বাজার নিচে এলে, মানে এইটা যদি ভেঙে যায়, মানে 22,800 যদি ভেঙে যায়, 22,700 যদি ভেঙে যায়, তাহলে কিন্তু নেক্সট লেভেল 21,800, প্রায় 1,000 পয়েন্টের ডাউনওয়ার্ড মুভ কিন্তু নিফটিতে আসতে পারে। 1,000 পয়েন্টের ডাউনওয়ার্ড মুভ, এটা একটু আমি ড্র করে দিই, এই জায়গাটায় মানে আসার সম্ভাবনা আছে। এটা টেকনিক্যালে বলছি, আমিও চাই না আমি তো দেখছেন অনেকে বলে যে সঞ্জয় তুমি ভয় দেখাচ্ছ, আমি কই ভয় দেখাচ্ছি? আমি তো চাই বাজার এখান থেকে দুমদুম করে উপরে উঠুক, 50,000-এ উঠে যাক, তাই তো আমি চাই, কারণ আমারই তো ইনভেস্টমেন্ট, আপনাদের তো দেখালাম আমারই তো ইনভেস্টমেন্ট আছে। কিন্তু প্রবলেম তো অন্য জায়গায়, বাজার তো আমার কথায় বা আপনার কথায় চলে না, না বাজার যা চলে সেটা চার্টে চলে আসে। চার্টে এবার এলে আমি কি করব সেটা বলছি, ওই তাই জন্য 20 বছর এগিয়ে যান, পিছনে ফিরে দেখুন নিফটি এখন 22,000-এ আছে, আপনি কিনবেন না কিনবেন না, অ্যাভয়েড করে বসে থাকবেন? তাই জন্য যারা বলছে না দাদা আরও নিচে এলে কি নেব, যাদের 20 বছরের ব্যাপার আছে তারা অল্প অল্প করে এখন থেকেই, মানে আমি হলে এখন থেকেই অল্প অল্প করে ইনভেস্ট শুরু করে দিতাম ভালো স্টক বা ভালো মিউচুয়াল ফান্ডে। ভালো ডেফিনেশনটা আমি দিয়েছি, খারাপও অ্যাজ আ আইটিআই এর উদাহরণ দিয়ে আমি বলেছি, ফান্ডামেন্টাল দেখিয়ে, যে মাইনাসে লস মেকিং কোম্পানি, কিন্তু তাও টাকা মানে দামের দিক দিয়ে 2 গুণ 3 গুণ হয়ে গেছে বুল রানে। আচ্ছা, এইবার আসে সেই অ্যানালিসিসটা আপনারা করবেন বলে আশা করি। আচ্ছা, এইবার দেখুন, এইবার এত দূর পর্যন্ত আসতে পারে, এখানে আমি করেছি, এইখানে যদি আসে আবার আমার হাতে তো 40 টাকা আছে, এখানে এলে আবার আমি একটু অ্যাভারেজ করব, আরও 20% বা 25%, 20 টাকা বা 25 টাকা আমি 100 টাকার মধ্যে থেকে আবার এখানে ইনভেস্ট করব, হাতে তো আমি টাকা রেখেছি, প্লাস নিচে যে আসছে প্রত্যেক মাসে তো আমার এসআইপিও চলছে, সেখান থেকেও অ্যাভারেজ আউট হচ্ছে, সুন্দর আছে। 20 বছর পরে দেখা হবে এই প্ল্যাটফর্মে, তাই না? এইভাবে আপনারা প্ল্যান করে জিনিসগুলো করুন। এইবার বলবেন সঞ্জয় তাহলে এখন ঠিক আছে, আমি এটা বুঝলাম, তোমার অ্যাপ্রোচটা বুঝলাম, তাহলে এখন ভালো স্টকে মানে কোথায় কোথায় তুমি দেখছো ভালো স্টক বা ভালো ইনস্ট্রুমেন্টে কোথায়? যদি আমার কথা শোনেন বা আমার কথা শোনেন মানে আমার ওপিনিয়ন নেন, আমি জাস্ট আমার হলে আমি কি করছি সেটা বলতে পারি। এই সময় যদি আমি ফান্ডামেন্টাল খুব, আপনারা কেউ যদি স্ট্রং না হন, মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব ভালো করে করতে পারছি, প্লাস
প্লাস আমি কোম্পানির ব্যবসাটা বুঝি এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারছি বলেই হবে না, সব কিন্তু ফরওয়ার্ড লুকিং, যার ডেটাই আপনার কাছে আসছে না। মানে কোনো একটা কোম্পানির দাম এখন থেকেই কমে যায় বা আরও কমবে যখন তাদের আর্নিং ফোরকাস্ট কমতে শুরু করে। কারণ বড় বড় ইনভেস্টাররা, বড় বড় এফআইআই ডিআইআইরা এগুলো জানে, কারণ তারা ডাইরেক্টলি কোম্পানির মালিকদের সাথে বা বোর্ডের সাথে বা সিইও এদের সাথে মাঝে মাঝে মিটিং করে, কারণ তারা বড় ইনভেস্টার। ধরুন অ্যাক্সিস, একটা উদাহরণ দিই, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট আছে একটা XYZ কোম্পানিতে, বড় একটা অ্যামাউন্ট। সে XYZ কোম্পানির কিন্তু সব কিছু জানে, তাদের কাছে সেই রিসোর্স আছে, কি কোন জায়গায় কোন জায়গায় তাদের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে কি চলছে, সিইও সিএফও এদের সাথে মিটিং করে, কারণ সে বড় ইনভেস্টার একজন। সে বলে যে ব্যবসাটা কেমন চলছে বলো, আচ্ছা কি হচ্ছে, রেগুলার মিটিংয়ে সে রেজাল্ট আসার আগে থেকেই বুঝতে পারে যে কেমন চলছে। আমার আপনার মতো রিটেল ট্রেডারদের বা রিটেল ইনভেস্টারদের কিন্তু সেই ডেটা আস্তে আস্তে স্টক অলরেডি কারেক্ট করে যায়, পরে আমরা বুঝি ও এই জন্য তো কারেক্ট করেছিল, হ্যাঁ এখন তো আর্নিং কমছে। দেখুন ঠিক এই দাম অলরেডি কমে গেছে, এখন দেখুন আর্নিংটা এই কোয়ার্টারে অনেক কোম্পানির খারাপ এসেছে বা ইন জেনারেল খারাপ এসেছে। ঠিক আছে, তার মানে কি মার্কেট বা বড় বড় যে প্লেয়াররা তারা আগেই জেনে যায় বা আগেই বুঝে যায় যে এদের আর্নিং ফোরকাস্ট কম আসবে, এই হবে। তাই ফান্ডামেন্টালটা যে আমরা পুরোপুরি অ্যানালিসিস করতে পারবো তার জন্য সাফিসিয়েন্ট ডেটাই আমাদের হাতে থাকে না। এইটা নিয়ে আপনার কি মতামত একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন, যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য আমাদের হাতে যে ডেটা থাকা দরকার সেটা থাকে কিনা। থাকে না রিটেলারদের, মানে যতদিনে নিউজটা আসে বা খবরগুলো আসে আর্নিংগুলো ডিক্লাইন করতে শুরু করে, চার্টে তার আগে কিন্তু অনেক আগে প্রাইস অ্যাকশনে সেই দামটা চলে আসে বা সেই ছবিটা চলে আসে। ঠিক আছে, তো এই জন্য বলছি যদি আপনি তাতেও স্ট্রং হন তাহলেই থাকুন। যদি মনে করেন না আমি অতটা স্ট্রং নই বা ব্যবসাটাও বুঝছি না, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল স্টক ছাড়ুন, পাতি কথা ভালো মিউচুয়াল ফান্ডে আসুন। আমি বলছি যদি একটা বাজে স্টক থেকে বেরোন এবং তাতে ধরুন কথার কথা বলছি 1,00,000 টাকা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, 1,00,000 টাকা আপনি একটা বাজে স্টকে রেখেছেন, আমি একটা উদাহরণ দিলামও, এরকম বাজে স্টকে রেখেছেন, সেটা এখন 30,000 টাকা লসে চলছে। আমি হলে কি করতাম, আমি বাজে স্টক যেটা আমি বুঝি না, কারোর কথায় নিয়ে ফেলেছি কিন্তু লসে চলছে এবং বাজে, তাতে থেকে আমি বেরিয়ে যেতাম, 30,00,000 টাকা 30,000 টাকা আমি লস বুক করতাম, 70,000 টাকা থাকলো, 70,000 টাকা আমি একটা মিউচুয়াল ফান্ডে, ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে রেখে দিতাম। 5 বছর বা 7 বছরে তো নিফটি দ্বিগুণ হবেই, সেই 70,000 টাকা আমার নিফটিতে, পাতি নিফটিতে রাখলেও আমার কিন্তু সেটা 70,000 টাকাটা 1,40,000 হয়ে যেত, আমার লসটা মেকআপ করেও আমি বেশিতে থাকতাম। হ্যাঁ সময় হয়তো লাগতো কিন্তু আমার ওই লোকসানটা উঠে যেত, প্লাস যেটা আমরা বুঝি না, প্লাস আমার অভ্যেসটাও ভালো হতো যে বাজে স্টকে আর ঢুকবো না, কারোর কথায় আমি আর স্টক নেব না, এই যে শিক্ষাটা পেতাম সেটার একটা তো দাম আছে নাকি। আমরা ওই শিক্ষাটা নিতে চাই না, ওরে বাবা ওই শিক্ষার দাম তো 30,000-এর থেকেও বেশি যে লসটা আমরা বুক করলাম বাজে স্টকে, লস মেকিং কোম্পানি আমি দেখতে পাচ্ছি, কিন্তু হু হু করে অপারেটররা হয়তো দাম বাড়াচ্ছে এই বাড়াচ্ছে আর আমিও ঢুকে গেলাম, বেরোতে পারিনি, সেটা বললে তো হবে না। হ্যাঁ যদি ফান্ডামেন্টালি ভালো স্টকে থাকেন তাহলে সেই স্টক থেকে বেরোবার তো কোনো মানে হয় না, বিনিয়োগের জন্য যাদের মত, এই নয় যে আমি 6 মাসের জন্য ঢুকলাম, 6 মাসে বিনিয়োগ হয় না, 6 মাসে বিনিয়োগ হয় না, মিনিমাম লং টার্মের যাদের ভিউ আছে সেইটা। আমি এক কথা হয়তো বারবার বলছি মনে হচ্ছে, কারণ অনেকেই ফেসে আছেন তাই জন্য বলছি। ভালো স্টক, আমি 2-3টে উদাহরণও দিলাম, ভালো স্টক যদি থাকে সেইগুলোকে অবভিয়াসলি দেখা যেতে পারে, রাখা যেতে পারে, কিন্তু অন্যান্য বাজে স্টক থেকে হাত ঝেড়ে ফেলাটা ভালো, আমি হলে তাই করতাম। করে আমার যদি মনে হয় না আমার স্টক সিলেকশনে একটু প্রবলেম আছে, এত সময় বা এত ডেটা আমি অ্যানালিসিস করতে পারবো না, এই কোম্পানির ব্যালেন্স শিট দেখো, প্রফিট অ্যান্ড লস দেখো, কোম্পানি কি বানায় সেগুলো দেখো, এত মাগাজমারি করতে পারবো না, পাতি কথা মিউচুয়াল ফান্ডে থাকবো। নিচে নিচে এলে নিফটি তো ফলো করছি, নিচে নিচে এলে একটু অ্যাভারেজ আউট করব, একটু টপ আপ করবো, যাকে বলে টপ আপ করবো। সঞ্জয় টক্স বাংলা চ্যানেল তো দেখছি, এখানে তো টেকনিক্যাল অ্যানালিসিসে অনুযায়ী কি হয় সেই লেভেলগুলো তো সঞ্জয় শেয়ার করছেই, টেকনিক্যাল অনুযায়ী, কোনো বাই সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, টেকনিক্যাল অনুযায়ী কোথায় এর পরে কোথায় আসতে পারে সেই জিনিসগুলো। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, তো মাথায় রেখে আমি কাজ করলে ব্যাপারটা কিন্তু ইজি, বিনিয়োগের ব্যাপারটা কিন্তু একটু অনেক ইজি যদি আমরা জিনিসটাকে ইজি রাখতে পারি। প্রবলেম হয় আমরা ইজি রাখি না, তাই জন্য আমাদের কাছে কিন্তু এই প্রবলেমটা হয়ে দাঁড়ায়। আজকে আমার পোর্টফোলিও দেখিয়ে বললাম, নিফটিতে দেখুন এখন লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে, এইটা যদি ভেঙে যায় লোয়ার লো আবার তৈরি হবে,
তাহলে কখন আমার মন ভালো হবে? যদি আবার সে হায়ার হাই, একটু হায়ার হাই করলো এবং চট করে ঘুরবে না, একটু কনসলিডেট করবে, তারপর যখন হায়ার হাই হায়ার লো তৈরি করবে আবার সব কিছু ভালো হয়ে যাবে, তখন পজিটিভ, তখন ট্রেডার সঞ্জয় আবার অ্যাক্টিভেট হবে, মানে স্টকের দিক দিয়ে স্টকে পজিটিভ সুইং ট্রেড করতে গেলে আমি আবার অ্যাক্টিভেট হব। এখন আমি সুইং ট্রেড করছি, নেগেটিভ সুইং ট্রেড করছি ফিউচারের মাধ্যমে, ঠিক আছে? তো আজকে তো সেটার আলোচ্য বিষয় নয়। যদি আপনারা ফিউচারের উপর ডিটেলড ভিডিও চান তাহলে প্লিজ নিচে কমেন্ট করবেন। যারা ট্রেডার তাদের জন্য, ইনভেস্টিংয়ে তো ফিউচার অ্যান্ড অপশনে ইনভেস্টিং হয় না, যারা ট্রেডার তারা ফিউচার নিয়ে জানতে চাইলে আমি ডিটেল ভিডিও বানিয়ে দেবো, একটু কমেন্ট করে জানাবেন। আর ইনভেস্টিং নিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আমি আমার পোর্টফোলিও ওপেন করে ডিটেলস আপনাদের সাথে কথা বললাম। হ্যাঁ, আমার পোর্টফোলিও রেড আছে 11-12%, আমারও ভালো ভালো মিউচুয়াল ফান্ডও মাইনাসে আছে, ঠিক আছে, কিন্তু আমি উদ্বেলিত নই, কারণ আমি 2045-এ দাঁড়িয়ে আজকের দিনটাকে দেখছি এবং এটাকে আজকে কেনার অপরচুনিটি মনে করছি ভালো ভালো মিউচুয়াল ফান্ডে। ক্লিয়ার হলো? আশা করি বোঝাতে পারলাম। আমার এই উপস্থাপনাটা ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হন। আর প্লিজ আপনার স্ক্রিনে এই মিউচুয়াল ফান্ড, এই যে মিউচুয়াল ফান্ডগুলো আমি যেভাবে সিলেক্ট করি বা কিভাবে অঙ্ক কষে কি অনুপাতে ইনভেস্ট করি তার যে অঙ্কগুলো, সেগুলো আপনার স্ক্রিনে চলে আসবে। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।